তো আজকের ক্লাস 6 এইখানে যখনই আমরা কোনো অ্যাপ্লিকেশন বিল্ড করব, তো অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য অবশ্যই আমরা যে ক্লাস 2তে যে আমি অ্যাডভান্স যে স্ট্রাকচারটা বানিয়েছিলাম, এই স্ট্রাকচারটাই সবথেকে বেস্ট কম্প্যাটেবল হতে পারে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য বা ম্যানেজ করার জন্য। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশন বানানোর সময় সবসময় মাথায় রাখতে হয় যে একটা প্রপার স্ট্রাকচার মেনটেন করে কাজকর্ম করা, যেটা ছাড়া কোনোভাবে আমাদের কাজ হতে মানে খুব ভালোভাবে হবে না। তো সেই কারণের জন্য আমি এই যে স্ট্রাকচারটাকে আছে সেটাকে কপি করছি, করে এর ভেতরে পেস্ট করে নিচ্ছি। এবার এটাকে পেস্ট করে নেওয়ার পরে এখানে আছে সিস্টেমসের মধ্যে বেসিক্যালি আমাদের ইম্পর্ট্যান্ট দুটো লাইব্রেরি ফাইল বানিয়ে নিয়েছি। একটা হচ্ছে রাউটার, আর একটা হচ্ছে আমাদের আর একটা আমাদের থাকছে রেন্ডার বলে দুটো ফাইল বানিয়ে নিয়েছি। এতে আমাদের সুবিধাটা কী হবে, যে আমরা যে ফাইলটা আমরা এখানে কল করব বা যেটাকে আমরা রাউটে কল করব, সেটাকে আমরা সহজে ইউজ করতে পারবো। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি মেন জিনিসটা। এবার এটাকে কিভাবে আমরা নেক্সট কাজে এগোবো, এইটা এই যে রাউটিং যে পার্টটা, এটাকে অনেক সময় আমরা এইখানে না রেখে এটাকেও আমরা অ্যাকচুয়ালি একটা ফাইলে রাখতে পারি, যেটা নাম দিচ্ছি রাউটার ফাইল, ROUTR রাউটার ডট পিএইচপি পরে এখানে আমরা এটাকে এখানে সেট করে দিচ্ছি রাউটার পিএইচপি। তো এখানে ফাংশন কল করা আছে এবং ফাংশনকে এইভাবে রাখা আছে, কিন্তু এখানে যেহেতু ইম্পোর্ট এক্সপোর্টের কোনো তেমন ব্যাপার থাকে না, তো সেই কারণের জন্য আমাদের এখানে কোনো অসুবিধা নেই। শুধু আমাদের লেভেলটাকে ভালো করে ম্যানেজ করতে হবে, তাহলেই আমরা এই কাজটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা দেখেছি। এটা রিঅ্যাক্টের মতন ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কেস নেই। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে ও কি এটা কম্পোনেন্ট করে না? অ্যাকচুয়ালি এগুলো কি কম্পোনেন্ট হিসেবেই ধরবো নাকি কি ধরবো? এগুলো কি বলে? এইগুলোকে বলা হয় পার্সিয়ালস, পার্সিয়ালস। আচ্ছা। রাউটার ডট পিএইচপি। ঠিক আছে, এবার এটাকে এখানে সেট করলাম, এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে এখানে ফোল্ডার বিভিন্ন রকমভাবেই স্ট্রাকচার বিল্ড করা যেতে পারে, যাতে ম্যানেজ করতে সুবিধা হয়। মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখনই কিনা আমরা কোনো অ্যাপ্লিকেশন করি, তখন আমরা অ্যাপ্লিকেশানে বিভিন্ন রকমের স্ট্রাকচার করতে পারি। পিএইচপি, তারপর বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেখানে মানে আমার অ্যাকচুয়ালি কী হচ্ছে, আর্কিটেকচারের লেভেলে আমার একটু কাজ করতে ভালো লাগে, সে কারণে আমি আর্কিটেকচার বিভিন্ন রকম লেভেলের আর্কিটেকচার বানিয়ে ফেলি। ইভেন তুমিও নিজেও পরবর্তীকালে সেটা করতে পারবে যখন তোমার নলেজ ভালো হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো বেসিক্যালি কী হচ্ছে, বেসিক আর্কিটেকচার যেটা হয় আগেকার দিনে যেটা হতো, সেটা হচ্ছে এই যে স্ট্রাকচার যেটা তুমি দেখছো, এইভাবে আলাদা আলাদা ফাইলে এইভাবে জেনারেলি কাজগুলো করা হতো। এই কাজটা অ্যাকচুয়ালি ভালোভাবে হয় না, মানে এইটা অ্যাকচুয়াল ভালো প্রসেস নয়। অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে যখন কিনা আমরা প্রপারলি তাকে স্ট্রাকচার ওয়াইজ কাজ করব। এবার এটাকে আমরা আচ্ছা, ইনক্লুড ওয়ান্স আর ইনক্লুডের মধ্যে ডিফারেন্স কি? ইনক্লুড ওয়ান্স আর ইনক্লুডের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ইনক্লুড হতে পারে মাল্টিপল টাইমস ফাইলটা ইনক্লুড হচ্ছে কল করার সময়। কারণ বেসিক্যালি কী হয়, ইনক্লুড আর ইনক্লুড ওয়ান্সের মধ্যে পার্থক্য এইটুকুই যে এটা একবার লোড হয়ে যাওয়ার পর, মানে ইনক্লুড ওয়ান্সটা অবশ্যই এখানে আমরা ইউজ করতে পারতাম। ইনক্লুড ওয়ান্স বেসিক্যালি কী হচ্ছে, ওয়ান টাইম লোড হবে, মানে বারবার করে যাতে লোড না হয়, একবার মেমোরিতে লোড হয়ে যাওয়ার পর আবার যেন মেমোরি অ্যালোকেট না করে, তার জন্য ইনক্লুড ওয়ান্স। আর ইনক্লুড হচ্ছে কি, বেসিক্যালি মাল্টিপল টাইমস এইটা লোড হয়ে যেতে পারে ফাইলটা। ঠিক আছে, তাতে কী হয়, অপটিমাইজেশনে কিছু সময় অসুবিধা হতে পারে। তো সেই কারণে ইনক্লুড ওয়ান্স জেনারেলি করা ভালো, বাট ইনক্লুডও রাখলে খুব একটা অসুবিধা নেই। দুটোর মধ্যে খুবই মাইনর পার্থক্য। ইনক্লুড ওয়ান্স আর ইনক্লুডের মধ্যে পার্থক্য এটুকুই যে একবার ফাইলটা লোড হবে, আর ইনক্লুড যদি করি তাহলে আমার মাল্টিপল টাইমস লোড হবে, এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি আমরা ফাইনাল আউটপুটে তেমন খুব একটা যে বুঝতে পারবো তা নয়। আজকে আপনি রাউটার পেজ সেটআপ করা দেখাচ্ছেন, তাই তো? রাউটার পেজ না, অ্যাপ্লিকেশন সেটআপ দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন।
আচ্ছা, রাউটার। ঠিক আছে, কি প্রবলেম হয়েছিল বুঝতেই পেরেছো। এখানে কি হচ্ছে, রাউটস লেখা ছিল আর আমার অ্যাকচুয়ালি ফাইলের নাম ছিল রাউট। রাউটার। তারপরে অন্যান্য পেজগুলোকে একবার চেক আপ করে দেখানো যাক, সমস্ত পেজ অলরেডি রয়েছে। ওকে, এটা তে কী হচ্ছে, আমাদের ক্লিন ইউআরএল থাকছে, প্লাস সঙ্গে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা পেজকেও আমরা মনিটর করতে পারছি। এই ধরনের স্ট্রাকচার থাকলে সবথেকে বেস্ট। আগে পিএইচপিতে মানে ফাইল ওয়াইজ আমরা কল করতাম, কিন্তু বর্তমানে ক্লিন স্ট্রাকচার, ক্লিন ইউআরএল, এটা গুগলের রেকমেন্ডেশনস, আর এটা খুব সহজে পিএইচপি এখন হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে, এখানে লাইব্রেরির মধ্যে আর একটা লাইব্রেরি আমাকে বানাতে হবে, যেটার নাম হচ্ছে, সরি লাইব্রেরি নয়, সিস্টেমের মধ্যে আর একটা জিনিস আমাকে বানাতে হবে, সেটার নাম হচ্ছে ডিবি বলে, ডিবি ডট পিএইচপি। কারণ ডেটাবেসে আমাদের দরকার পড়বে। তো এই ডেটাবেসের যে ফাংশনালিটিসগুলো আছে, সেই ফাংশনালিটিগুলোকে আমাদের একটা আমাকে অবজেক্ট। একটা কথা বলুন স্যার, হুম সেটা হচ্ছে এই যে আপনি আমাকে যে হোম পেজ ওটা দেখার, ওর ভেতরে আমি যখন কোনো ট্যাগ পেজ বানাবো তখন আমরা নর্মাল এইচটিএমএল সিএসএস দিয়েই তো করবো। হুম তা সেটা সিএসএস টা কি নর্মাল যেভাবে লিংক করি সেভাবেই লিংক করব, যেটা এইচটিএমএল সিএসএস এ করতাম সেভাবেই লিংক করব? HTML CSS যেভাবে লিঙ্ক করতে পারে। মানে আমরা যেমন এইচটিএমএল পেজে হেডারে গিয়ে লিংক দিয়ে স্টাইল শিট সিএসএস ফাইলটা দিতাম, ওভাবেই লিংক করে ওটাকে কি করব, মানে ওটাকে কাস্টমাইজেশন ভাবে করব, মানে এইচটিএমএল সিএসএস এর পার্টটা একই থাকবে? হ্যাঁ, HTML CSS এর পার্টটা একই থাকবে, এখানে যেমন রয়েছে সেরকম টাইপেরই তো। আচ্ছা, এখানে বেসিক্যালি ঠিক আছে। করেছি কি, এখানে রেন্ডার ফাংশন কল করে করা হয়েছে। জিনিসটা অনেকটা মানে অনেক ছোট করে দিয়েছি জিনিসটাগুলোকে, সিম্পলিফাই করে দিয়েছি। তোমার এইখানে যে প্রসেসের যে ডিজাইন হচ্ছে তার থেকে অনেক বেটার। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কাজ হয় কোনটা, 5 নম্বর আর 6 নম্বর মিলে, তাই তো? মেন হচ্ছে, আগে এইরকম পদ্ধতিতে কাজ হতো, ঠিক আছে, এইখানে যেভাবে আমি লিখেছি, ঠিক আছে, এই পদ্ধতিতে কাজ হতো, কিন্তু এই পদ্ধতিতে কী হয়, এতে মানে বড় সফটওয়্যার বা ঠিকঠাক সফটওয়্যার বানাতে গেলে অনেক গুলিয়ে যায়, জিনিসপত্রগুলো ম্যানেজ করা যায় না সফটওয়্যার। তো সেই কারণের জন্য এই যে এই স্ট্যান্ডার্ডটাতে যদি কাজ করো, অনেক বেটার অপটিমাইজ হবে জিনিসটা। সেই কারণের জন্য আমার অন্তত রেকমেন্ডেশন হচ্ছে এটাই, যে এই স্ট্যান্ডার্ডে কাজ করা ভালো। ঠিক আছে, এবার তারপরে বাদ বাকিটা ডিপেন্ড করে কমপ্লিটলি। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে, এবার ডিবি বলে আমরা একটা এখানে ক্লাস ক্রিয়েট করব, কারণ আমরা এখানে বেসিক্যালি করবো কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রসেসে আমরা ডেটাবেসকে রাইট করব। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যাপারটা হচ্ছে কি, অবশ্যই আমাদের একটা ক্লাস থাকবে এবং ক্লাসের মধ্যে বিভিন্ন রকমের প্রপার্টিস থাকবে, এবং প্রত্যেকটা প্রপার্টিজের মধ্যে আমরা ক্লাস অবজেক্ট ক্রিয়েট করব। তো বেসিক্যালি ক্লাসের কনসেপ্টটা আমি পড়িয়েছিলাম যখন তোমাদেরকে জাভাস্ক্রিপ্ট করিয়েছি। তো এইখানেও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অলমোস্ট সেম। এখানে কী হচ্ছে, প্রথমে ক্লাস বলে ক্লাস সিনট্যাক্স অ্যাপ্লাই করব, তারপরে ক্লাসের মধ্যে প্রপার্টিজ দেবো, প্রপার্টিজের পরে এখানে সেট নেম, গেট নেম বলে, এগুলো হচ্ছে সেটার মেথড, গেটার মেথড, সেটার গেটার বলে। তারপরে হচ্ছে এখানে এখানে এটা দিয়েছে, এবং এটা দেওয়ার পরে এবার ব্যাপার হচ্ছে, আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশান বানাচ্ছি, তো এখানে যেমন এখানে ফ্রুট বলে ফ্রুট একটা ক্রিয়েট করেছে এবং তার মধ্যে থেকে ডেটা নিচ্ছে। তো এইরকম টাইপের জিনিসপত্র আমাদের থাকে। তো এই যে অপশানসটা, মানে এখানে যে প্রসেসে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা, এই অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা দেখে নেওয়া ভালো,
এই জায়গা এখানে কিনা কী হচ্ছে, আমরা প্রত্যেকটা প্রপার্টি ডিফাইন করছি এবং সে প্রত্যেকটা প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করছি। এবার এখানে কী হচ্ছে, অ্যাক্সেস স্পেসিফাই, যেটা কিনা জাভাস্ক্রিপ্টের মধ্যে সেভাবে থাকে না, কিন্তু পিএইচপির মধ্যে রয়েছে। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে পিএইচপির মধ্যে এই কারণে রয়েছে, যেহেতু পিএইচপি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সার্ভার সাইডে যেহেতু বেসিক্যালি কাজ করে, তো সেই কারণের জন্যই এখানে স্ট্রিক্টলি নেটিভ ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য এবং সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য এখানে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট এই অপশানসগুলো রয়েছে। তো পাবলিক সব জায়গায় অ্যাক্সেসেবল থাকে, প্রোটেক্টেড শুধুমাত্র চাইল্ড অ্যাক্সেস হয়, আর প্রাইভেট কোথাও অ্যাক্সেস হবে না, শুধুমাত্র নিজের ক্লাসে ছাড়া অন্য বাইরে কোনো জায়গায় অ্যাক্সেস করা যাবে না। তো এই হচ্ছে বেসিক্যালি প্রাইভেট প্রোটেক্টেডের ব্যাপার। ওকে, তারপরে আমাদের যেটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সের মধ্যে বেসিক্যালি কী হয়, আমরা ওই একটা ক্লাসকে এক্সটেন্ড করি আর একটা নতুন ক্লাস বানাই এবং তার মধ্যে আমরা নতুন মেথড করতে পারি। যাই হোক, আমি এই ব্যাপারটাতে একটু পরেই না হয় করবো। আজকে এগুলো আমরা পড়েছি জাভাস্ক্রিপ্টে, একদম ইনহেরিটেন্স এক্সটেন্ড করে নিয়ে এগুলো করেছি তো আমরা। করেছো, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো জাভাস্ক্রিপ্টের মধ্যে নেই। জাভাস্ক্রিপ্টের মধ্যে কিছু কিছু জিনিস এমনও আছে যেগুলো একদম জাভাস্ক্রিপ্টের মধ্যেই নেই। এটা শুধু এইগুলো ডাইরেক্ট জাভা থেকে এসছে। যেমন কিনা এখানে কনস্ট বলে এই যে অপশানসটা, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা স্ট্যাটিক প্রপার্টি, যেটা ডাইরেক্টলি কনস্ট মানে লেট কনস্ট ভ্যার, ওটা নয় এটা? না, ও এটা কমপ্লিটলি অন্য জিনিস। এটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল ক্রিয়েট করা হচ্ছে, যার মধ্যে কী হচ্ছে, ডিফল্ট ভ্যালু সেট করে দেওয়া হয় এবং ক্লাসের থ্রু দিয়ে ডাইরেক্টলি কল করা হচ্ছে। এবং একে যখনই নিজের মধ্যে যখনই কল করা হচ্ছে, তা সেখানে সেলফ দিয়ে কল করা হচ্ছে। তো এই জিনিসটা আর এটা সম্পূর্ণ আলাদা। তারপরে এখানে আরেকটা যেটা আছে অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাকশন। এই অ্যাবস্ট্রাকশন কনসেপ্ট নেই জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে অ্যাবস্ট্রাকশনের যে কনসেপ্টটা সেটা হচ্ছে বেসিক্যালি এখানে কিছু ফাংশনস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কিছু ফাংশন আনইমপ্লিমেন্ট করে রাখবো। তো এটা একটা অ্যাবস্ট্রাকশনের প্রসেস। তারপরে একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে তোমার ইন্টারফেস, যেখানে বেসিক্যালি কী হচ্ছে, সমস্ত ফাংশনস আর সমস্ত যত ফাংশন থাকবে সমস্ত ফাংশনই আনইমপ্লিমেন্টেড থাকবে, মানে ইমপ্লিমেন্ট করা হবে না। এটা একটা ব্যাপার, যেখানে বেসিক্যালি কী হচ্ছে, ইন্টারফেস অ্যানিমেল মেক সাউন্ড বলে প্রপার্টি রয়েছে। বাট এটা বেসিক্যালি কী হচ্ছে, যখনই আমরা এই ইন্টারফেসকে যখন আমরা ইমপ্লিমেন্ট করব, তখন আমাদের অবশ্যই এর ভেতরে থাকা যে মেথডস রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, না করলে আমাদের ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। তো এরকম বিভিন্ন প্রসেস রয়েছে এবং এই প্রসেসগুলো আরও ডিটেলসে বলবো। এবার ট্রেড ক্লাসের মধ্যে কী হচ্ছে, সমস্ত মেথড ইমপ্লিমেন্ট করা থাকে, কিন্তু তাকে ডাইরেক্টলি তাকে কল করা যায় না, বা তার ভেতরে কোনো ডেটা রাখা যায় না। মানে তার কোনো ডাইরেক্ট অবজেক্ট ক্রিয়েট হয় না, সেটা শুধুমাত্র অবজেক্ট ক্রিয়েট হয় অন্য ক্লাসের মধ্যে যখন ওটা ব্যবহার হয়, তখনই তার মেথডগুলো ইউজ করা সম্ভব হয়। এবং এগুলো যথেষ্ট ইউজফুল প্রসেসও। এবার এখানে নেমস্পেস হচ্ছে একটা ইউজফুল প্রসেস, যেখানে বেসিক্যালি আমরা প্যাকেজ ম্যানেজমেন্টের জন্য জেনারেলি ইউজ করে থাকি। প্যাকেজ ম্যানেজমেন্ট এটা একটু ট্রিকি প্রসেস, মানে এখানে যেরকম ধরনের আমরা ফোল্ডার স্ট্রাকচার বিল্ড করছি, এই ফোল্ডার স্ট্রাকচারকে প্রপার মনিটরিং করার জন্য আমাদের এই প্যাকেজ সিস্টেমটা তৈরি হয়। এই প্যাকেজ সিস্টেমটা অনেকটা ম্যানেজ করে এই কম্পোজার দিয়ে। এবার কম্পোজার কি সেটা জানো না নিশ্চয়ই, তো সেই কারণে কম্পোজারটা হচ্ছে ওই অনেকটা নোড মডিউলসের মতন, ঠিক আছে, নোড মডিউলসের মতন। তো তো নোডে যেমন আমরা থার্ড পার্টি প্যাকেজেস আমরা ডাউনলোড করি, সেরকমই আমরা
কম্পোজার দিয়েও পিএইচপির থার্ড পার্টি প্যাকেজেস ডাউনলোড করা হয়। এটা অনেকেই জানে না, পিএইচপি ডেভেলপার যারা আগে কাজকর্ম করতো বা করে এখনও, অনেকেই জানে না। এবার হচ্ছে ডেটাবেস সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যখন আমরা ঢুকছি তখন এখানে বেসিক্যালি মাইএসকিউএলআই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাইএসকিউএলের অবজেক্টিভ, মানে অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস। মেন মাইএসকিউএল ছিল এবং মাইএসকিউএল আইটা হচ্ছে মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড, বা এখানে স্ট্যান্ডার্ড ফর ইমপ্রুভড লিখেছে, মানে মাইএসকিউএল হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন ওরিয়েন্টেড ছিল। এবং মাইএসকিউএল এক্সটেনশনটা বলছে এটা ডেপ্রিসিয়েট হয়ে গেছে 2012তেই। তারপরে মাইএসকিউএল আই এসেছে মার্কেটে। এবং মাইএসকিউএল আই দু রকমভাবেই কাজকর্ম করে, অবজেক্ট ওরিয়েন্টেডভাবেও কাজ করে আর প্রসিডিউর ওরিয়েন্টেডভাবেও কাজ করে। আর তারপরে আর একটা অপশানস রয়েছে, সেটা হচ্ছে পিডিও। পিডিও হচ্ছে প্রোগ্রেসিভ ডেটা অবজেক্ট, এরকম এর নাম। তো এইভাবে বেসিক্যালি আমরা পিডিও বা প্রসিডিউরাল ডেটা অবজেক্ট এইভাবে বলা যেতে পারে। তো পিডিও বেসিক্যালি পিডিও অবজেক্ট এখানে আমরা ইউজ করি, এবং সেক্ষেত্রে আমরা পিডিও যদি ইউজ করি, পিডিওতে বেসিক্যালি আমরা বিভিন্ন টাইপের ডেটা অবজেক্ট ক্রিয়েট হতে পারে। এবার যখনই আমরা কোনো রকম আমরা ডেটা লেভেলের ডেটা কানেকশানস নিয়ে আমরা যখনই কোনো কাজকর্ম করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কোনো টাইপের এক্সটেনশনসকেই আমরা ইউজ করতে পারি। এবার বেসিক্যালি কোনটা আমাদের পক্ষে সবথেকে বেস্ট হবে সেটা এবার দেখতে হবে। পিডিও যদি মাইএসকিউএল করি, মাইএসকিউএল একরকমভাবে কাজ করে, পিডিও আর একরকমভাবে কাজ করে, ঠিক আছে। মাইএসকিউএল বলতে মাইএসকিউএল আই, মাইএসকিউএল তো এখন ডাইরেক্টলি নেই, তো মাইএসকিউএল আই রয়েছে। তো যখন আমরা এখানে সেট আপ করছি তখন আমাদের এখানে লাগে একটা অবজেক্ট, এবং তারপরে প্রপারলি অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার দিয়ে আমাদের সমস্ত ডেটাবেস ইন্টারাকশানসের কাজগুলো আমরা করে থাকি। ওকে, এবং এছাড়াও আমরা প্রত্যেকটা মেথডকে আমরা সেইভাবে ম্যানেজ করতে পারি, যেটা কিনা আমাদের কাজ করতে সুবিধা করতে পারে। তো এবার কীভাবে জিনিসটা কাজে লাগে বা কীভাবে কাজ করতে হয়। ডেটাবেসের জন্য অবশ্যই আমাদের মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ বা তোমার পিএইচপি মাইঅ্যাডমিন, যেটা ইচ্ছা তুমি ইউজ করতে পারো, কিন্তু দেখতে হবে ডেটাবেসের জন্য কানেকশান হয়। এখানে চিরন্তন বলে একটা ডেটাবেস বানিয়েছিলাম। তো এখানে যে চিরন্তন বলে যে ডেটাবেসটা বানানো হয়েছে, এই ডেটাবেসের মধ্যে ডেটা রাখা এবং তোলার যে কাজটা, সেটাকে আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মাধ্যমে করব। তো এখানে প্রথমে আমি ক্লাস ডিবি বলে এখানে একটা ক্লাস ক্রিয়েট করছি। এবার এই ক্লাসের মধ্যে আমরা এখানে পিডিও অপশানস দেখাচ্ছে, তো পিডিওটাকেই নিই আপাতত। তো এখানে মেনলি কী হচ্ছে, প্রথমে হচ্ছে লোকাল হোস্ট, মানে লোকাল হোস্টের জায়গায় এটাকে বলি হোস্ট। হোস্ট নেম, প্রথমে একটা হোস্ট নেম, কি কোন কোন জায়গায় এটা রয়েছে। তারপরে হচ্ছে ডেটাবেস নেম, যেটা হচ্ছে ডিবি নেম। তারপর একটা হচ্ছে ইউজার নেম, আর তারপর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এবার আমার এখানে ডবল কোটেশনের মধ্যে যদি রাখি, তাহলে কি হচ্ছে, আমরা ভ্যারিয়েবল ইন্টারপোলেশন ডাইরেক্টলি করতে পারবো। তাহলে সেক্ষেত্রে এখানে এটা করে দিলে এখানে ডাইরেক্টলি ইন্টারপোলেশন হয়ে যাবে। এবার এই জিনিসগুলোকে কীভাবে সেট করব, সেট করার অনেক রকমের উপায় আছে এই ডেটা। প্রথমত আমি এখানে হোস্ট নেম বলে আমি এখানে হোস্ট নেম দিলাম, এটা এই পুরো জিনিসগুলো বসালাম, এবং এখানে ডেটা বসাবার জন্য এইভাবে দিস দিয়ে করতে হবে। দিস দিয়ে করা মানে হচ্ছে আমাদের কারেন্ট লোকেশান, কারেন্ট যে অবজেক্টটা, কারেন্ট ক্লাসের যে অবজেক্ট, তাকে আমরা পয়েন্ট করছি। আর এখানে এগুলো জেনারেলি আমরা করতে পারি প্রোটেক্টেড করি।
প্রোটেক্টেড করি। তাহলে আচ্ছা পিডিওটা কেন ইউজ করলে একটু বলুন তো। পিডিওটা বেসিক্যালি পিডিওটা হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাপোর্টটা দেয় বলে আমরা পিডিওটা ইউজ করলাম। না পিডিও কথাটা মানে মানে ওটা ওটা অ্যাকচুয়ালি কি বলবো, কেসটা বুঝতে পারছি না, পিডিওর ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? পিডিওর কথার অর্থটা হচ্ছে প্রোগ্রেসিভ ডেটাবেস আচ্ছা হিসাবে ওটাকে ইউজ করা হয়। ও, এইখানে প্রবলেমটা হয়েছে স্ট্যাটিক ফাংশনটা হওয়ার জন্য। তো এখানে অ্যাকচুয়ালি স্ট্যাটিক মেথডটা বসবে না। ওকে, তো এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে এখানে স্ট্যাটিক যে মেথডটা অ্যাপ্লাই হয়েছিল তার জন্যই এইখানে এই দিসটার প্রবলেম আসছিলো। দিস বলতে বেসিক্যালি কী হচ্ছে, কারেন্ট ক্লাসের অবজেক্টকে এখানে কল করা হচ্ছে এবং তার জন্যই এটা মেনলি প্রবলেম হয়েছিল। এবার বেসিক্যালি কী হচ্ছে, আমরা এখানে যখন ইন্টারপোলেট করছি একমাত্র পিএইচপির মধ্যে, এটা ডবল কোটেশনের মধ্যে আমরা ডাইরেক্টলি ভ্যারিয়েবল যেটা আছে সেটাকে আমরা স্ট্রিংয়ের মধ্যে সেট করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস যেখানে আমরা স্ট্রিং সেট আপ করলাম। এবার এখানে লোকাল হোস্ট থাকলো, লোকাল হোস্ট ডিবি নেম হচ্ছে চিরন্তন, CHIRANTKN চিরন্তন, ডেটাবেস নেম, হ্যাঁ পাসওয়ার্ড এখানে আমরা সেট করে দিলাম। ওকে, এবার তারপরে হচ্ছে কি আমাদের পিডিও দিয়ে যদি হয়, এবার এখানে মেনলি আমরা ডেটাবেস অবজেক্ট ক্রিয়েট করব, দেন আমরা সেই ডেটাবেসের মধ্যে ডেটা সেট করতে পারি। এরপরে হচ্ছে পাবলিক করে এখানে আমরা ডিসকানেক্টেড মানে যখন ডেটাবেস কানেক্ট অ্যান্ড ডিসকানেক্ট এটা করতে পারি। এবার এই কানেক্টেড অ্যান্ড ডিসকানেক্টেডের যে ব্যাপারটা, এবার এই ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা মানে হবে, সেটা হচ্ছে PRIVAT প্রাইভেট ডলার ডিবি ডিবি মানে এখানে কী হচ্ছে, এই যে ডিবি যেটা আমরা ইউজ করছি এই ডিবি ইনস্ট্যান্সের সঙ্গে আমাদের কানেক্ট করতে হবে, নাহলে পরে কিন্তু আমরা এর অবজেক্টটা ইউজ করতে পারবো না সমস্ত জায়গাতে। এবং এইখান থেকে আমরা সমস্ত ডেটা ইনস্ট্যান্স কাজ করবে এবং অবশ্যই যে ডেটা ইনস্ট্যান্স যেটা থাকছে সেটাকে আমরা ডিসকানেক্টের মারফতে ডিসকানেক্ট করে দিচ্ছি। এবার হচ্ছে আমরা এখানে ইনসার্ট পাবলিক ফাংশন INSERT ইনসার্ট বলে আমরা এখানে ফাংশনস বানাবো এবং এখানে যে ফাংশনসটা বানাবো ইনসার্টের ফাংশন, এবার এখানে ইনসার্ট কোয়েরি আমরা এখানে অ্যাপ্লাই করবো। এবার ইনসার্ট কোয়েরি বেসিক্যালি এখানে জেনারেলি কী হচ্ছে, ইনসার্ট কোয়েরি যখনই আমরা করি এখানে ইনসার্ট কোয়েরি বেসিক্যালি কী হচ্ছে, ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে হচ্ছে এখানে আমরা কলাম নেমগুলো দিয়ে থাকি, প্রথমে কলাম নেম দেন তার ভ্যালু এখানে অ্যাপ্লাই হয়।
এইভাবে আমাদের জিনিসটা সেট হচ্ছে, যেখানে এই হচ্ছে ডেটা। ঠিক আছে, এবার এটাকে কি হয়, অনেক সময় আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এখানে প্রাইভেট টিএ বিএলই টেবিল করে এখানে আমরা টেবিল নেম দিতে পারি। টেবিল নেম আপাতত ধরো কন্ট্যাক্ট, কন্ট্যাক্টস মনে হয়, তাই না? ডেটাবেসে গিয়ে দেখি এখানে কন্ট্যাক্টস বলে টেবিল, কন্ট্যাক্টস বলেই রয়েছে। তো কন্ট্যাক্টস বলে এখানে টেবিল নেমটা দিলাম। এবার এই টেবিল নেমটা দেওয়াতে এখানে কী হচ্ছে, এবার কোয়ারি বিল্ডিং একটা আমাদের দরকার। তো ডলার কিউ কিউ কোয়ারি বিল্ডিং করব। তো কোয়ারি বিল্ডিংয়ের জন্য এখানে কী হচ্ছে, আমাদের কোয়ারি ডেটা এখানে ফেলতে হবে। এবার এই যে কোয়ারি যে এটা, এর মধ্যে কী হচ্ছে, ফিল্ড নেম, প্রথমে আমরা ফিল্ডস নেম দেবো, FIELDS ফিল্ডস বসাবো, অ্যান্ড দেন আমরা ভ্যালুস বসাবো। এবার এইগুলো আসবে অ্যারেতে, এগুলো জেনারেলি আমাদের আসবে অ্যারেতে। এবার হবে কি, এটা হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে FIELDS ফিল্ডস বলে রাখছি। এই ফিল্ডসের যে ডেটাটা সেটা আমরা এইখানে বসাবো। ওকে, আর এখানে থাকছে ভ্যালুস, ভ্যালুস যেটা আমাদের এইখানে বসবে। তাহলে পরে গিয়ে কী হবে, আমাদের এইখানে আমাদের জিনিসটা ক্রিয়েট হবে, হয়ে তারপরে আমাদের এখানে এটা ইনসার্ট হবে। ওকে, এটা হলো আমাদের ইনসার্ট কোয়ারি। এবার হচ্ছে আপডেট কোয়ারি। ওভারটা লিখে দিন, ইনসার্ট কোয়ারি কমেন্ট আউট করে দেন একটু। লেখাই তো আছে, ফাংশন নামই তো লেখা রয়েছে ইনসার্ট। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনাদের সব রুলস সব দেওয়া আছে, মানে সব অটোমেটিক্যালি চলতে থাকে। তাতে সুবিধা হয়, কোয়ারিগুলো লিখতে কম হচ্ছে। এবার এখানে কি হচ্ছে, স্টার দিয়ে রাখলাম। তবে আপনার পড়ানো না, তো সত্যি বললে আপনার পড়ানো না মানে রীতিমতন বুঝতে গেলে প্রচন্ড চাপ পেতে হয়। ঠিক আছে, খুবই চাপের বিষয় আপনার, কারণ আর কি বলে, ইনডেপথ গেলেও ইনডেপথ পড়ান, পুরোটা ইনডেপথ পড়ান, কিন্তু এতটা হাই কোয়ালিটি হয়ে গেছে স্যার, মানে খুব চাপ হয় আমার যখন আমি পরে যখন দেখি। কিন্তু এই রকম ভাবে না কাজ করলে করবেটা কিভাবে কাজ? আমি সেটা বলছি না, মানে আমি এই যে আপনি এই যে ডেটাবেস গুলো বানিয়ে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আমি ভিডিওটা দেখে এটা করে গেলে কি হচ্ছে, বেসিক জিনিসগুলোই যেহেতু আমি বেসিকের উপর যেমন যেহেতু কোনো কাজই করিনি, তার জন্য তো কনফিডেন্সই আসছে না ওটা তৈরি করার জন্য। দেখো ব্যাপার হচ্ছে, এবার বেসিকগুলো যে তুমি করবে না, এখন বেসিক যদি তোমাকে করাই, তো বেসিক করতে করতেই অনেক দিন টাইম চলে যাবে। আর বেসিকের এখন তো সেরকমভাবে দরকারও নেই। বেসিকে যে জিনিসগুলো সেগুলো যদি তুমি এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, করতে পারবে না। বরং আমি যেটা করাচ্ছি সেটা যদি তুমি করো, ঠিক আছে, অ্যাটলিস্ট কী হবে, তোমার কিন্তু কাজটা তুমি খুব তাড়াতাড়ি হবে। ইভেন তুমি এটা একবার শুধু আমার জিনিসটাকে করে একবার তুমি শুধু এটাতেই তুমি রেডি করো নিজেকে। দেখো মেন ব্যাপার হচ্ছে, বেসিক বলেও কিছু হয় না, অ্যাডভান্স বলেও কিছু হয় না। তুমি যেরকমভাবে শিখবে সেটাই তোমার কাছে বেসিক, ঠিক আছে? কারণ এখন ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে যদি আমি আগের পদ্ধতিতে শেখাই, যেটা অবসোলেট হয়ে গেছে, যেটা বেসিক্যালি কী হচ্ছে, তোমার অনেক বেশি তোমার প্রবলেমেটিক আছে, তো এবার সেই সমস্ত জিনিসগুলো শেখালে তো এখন কাজে লাগবে না, উল্টা গিয়ে কী হবে, কাজের জায়গায় গিয়ে কথা শুনবে। বরং তুমি যদি অ্যাডভান্সটাকেই প্র্যাকটিস করো, অ্যাডভান্সটাই শেখো, অ্যাডভান্সটাই যদি প্র্যাকটিস করো, এটা তোমার কাছে বেসিক থাকবে। ঠিক আছে, দেখো অল দ্য টাইম তোমার কাছে অপশানস রয়েছে। কীরকম অপশানস?
তুমি যে কাজটা এখানে রয়েছে, তোমার এখানে রয়েছে কি শুধুমাত্র কোর্স, আর আমি তোমাকে দিচ্ছি স্ট্রাকচার, ঠিক আছে? এখানে বেসিক্যালি কী হচ্ছে, তোমাকে এই কোর্স দেখে যদি তুমি কাজ করো, তুমি তুমি তো অলরেডি তো HTML CSS যখন কাজ করো তখন কী করো, তুমি কি ওই কোর্সই লেখো? তা তো লেখো না। তুমি কি HTML CSS করার সময় কি তুমি HTML CSS শুধু কোর্সই লেখো? না, কোর্স দেবো মানে বুঝলাম না। মানে HTML CSS এর যে কোডগুলো দেওয়া রয়েছে সেই কোডগুলোই কি হ্যাঁ, তুমি লেখো ডিজাইন করার সময়? তাহলে কোন কোড লিখবো? ওটা লিখবো না। মানে বেসিক্যালি আমি বলছি ওখানে যেভাবে কোডগুলো দেওয়া রয়েছে সেইভাবেই কি তুমি লেখো, নাকি ডিজাইন করার সময় তোমার ডিজাইনে যেটা যাবে সেটা তুমি ডিজাইনে যেটা দরকার সেই হিসাবে লিখি। তো এখানেও তো সেম ব্যাপার, যে এখানে যে কোডগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের নলেজ বেস, বাট আমার যখন সফটওয়্যারটা তৈরি করতে হবে তখন তো আমাকে সফটওয়্যারের মতন করে লিখতে হবে না কোডটা। হুম, তো আমাকে তো অ্যাকচুয়ালি এখন কোডটাকে সফটওয়্যারের মতন করে লিখতে হবে। তো এবার সফটওয়্যারের মতন করে লিখতে গেলে আমাকে যে জিনিসের যেভাবে আমাকে স্ট্রাকচারটা বানাতে হবে, এখানে কোডটা রয়েছে, এবার এই কোডটা দিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু সেই কাজটা কিন্তু কখনোই তোমার মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হবে না, বা জিনিসটা খুব একটা ভালো হবে না। তো সেই কারণে বেটারভাবে কাজটা করা ভালো। আলটিমেট কি, আলটিমেট হচ্ছে তোমার কাছে যে জিনিসটা আমি শেখাচ্ছি সেটাকেই তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে পারলে ওইটাই তোমার কাছে ইজি হয়ে যাবে। হুম, হুম। আর এখানে ডিলিটের জন্য ডিলিট বাই আইডি করা হবে, যেটা কিনা তোমার টেবিল নেম থেকে আইডি পাস করানো হবে এবং ডিলিট হয়ে যাবে। আর তারপরে রয়েছে আপডেটস, এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেখানে ফিল্ডস পাঠানো হবে, ভ্যালু পাঠানো হবে, ভ্যালুস পাঠানো হবে, আর আইডি পাঠানো হবে, কি ভ্যালু পেয়ারিংসে আইডি পাঠানো হবে। ওকে, এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রসেস, যেটা আমরা ইউজ করতে পারি। অথবা এই পদ্ধতিটা কী হচ্ছে, ডাইরেক্টলি আমাদের যে এসকিউএল কোয়েরিটা থাকছে সেই এসকিউএল কোয়েরিতে আমরা জিনিসটাকে সেট করছি। বাট আমি এখানে আর একটা জিনিস ভাবনা চিন্তা করছি, এখানে কি ভ্যালু পেয়ারিং যেটা রয়েছে এরকম না আচ্ছা, হয়। একটা ছোট্ট ছোট্ট কথা জিজ্ঞেস করি। হুম, পিএইচপি তে কি জ্যাম দিয়ে কাজ হয় মাইস্কুয়েল এর জায়গা? মাইস্কুলের জায়গায় জ্যাম তো তোমার সার্ভার তো শুধু। মানে জ্যাম সার্ভার অন করতে হবে, বা মাইস্কুয়েল করতে গেলে যেমন জ্যাম সার্ভার অন করতে হয়, শুধু ওটাই মানে পিএইচপির সাথে জ্যাম সার্ভারের সম্পর্ক শুধু হচ্ছে যে ওটাকে জ্যাম সার্ভারটা অন করতে হয় যাতে মাইস্কুয়েলে কাজ করে, এর থেকে তো বেশি কোনো সম্পর্ক নেই। মাইস্কুয়েল কেন, তোমার জ্যাম্পের মধ্যেই তো পিএইচপি মাইস্কুয়েল সেট আপটা রয়েছে। তোমার পিএইচপিটাকে অন করতে হচ্ছে, মাইস্কুয়েলটাকেও তো অন করতে হচ্ছে জ্যাম্পের মধ্যে। আচ্ছা, জ্যামটা হচ্ছে তো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, তোমার লোকালি আচ্ছা, আচ্ছা। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটাকে আমরা ম্যানুয়ালি সেট আপ করেছি সিস্টেমের জন্য। এবার সেটাকে যদি তুমি জ্যাম্প ইউজ করো, জ্যাম্প কী হচ্ছে, একটা সলিউশন দিচ্ছে যেটা কিনা তোমার রেডিমেড একটা সার্ভার বানিয়ে দিচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, তো মেন ব্যাপার হচ্ছে পিএইচপি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, পিএইচপি ডেভেলপমেন্টটা সত্যি কথা বলতে খুব একটা ইজি প্রসেস নয়। হ্যাঁ, না, এটা এই কথাটাই আমি অ্যাকচুয়ালি বলছিলাম যে পিএইচপি ডেভেলপমেন্ট খুব ইজি না। আমি যেটুকু দেখলাম হুম, পিএইচপি খুব কমপ্লেক্স, জাভাস্ক্রিপ্টের থেকে মনে হয় একটু বেশি কমপ্লেক্স। জাভাস্ক্রিপ্টের থেকে বেশি কমপ্লেক্স, তার কারণ আছে। তার কারণটা কী হচ্ছে, জাভাস্ক্রিপ্টটা পিএইচপি থেকে বেশি কমপ্লেক্স ছিল, কিন্তু জাভাস্ক্রিপ্টটা কী হয়েছে, বিভিন্ন রকম ডেভেলপার্স আর বিভিন্ন রকমের প্রসেস এনে এটাকে সিম্পলিফাই করেছে যথেষ্টভাবে। কারণ তুমি যখনই জাভাস্ক্রিপ্টে কাজ করছো, তুমি নোট প্যাকেজ ম্যানেজার ইউজ করছো, তোমার এনভায়রনমেন্টটা তুমি জাস্ট ইনস্টল করে নিচ্ছ, নিয়ে তারপরে বাদ বাকি তোমার ফটাফট কাজ হয়ে যাচ্ছে। এবার পিএইচপি কী হচ্ছে, পিএইচপি নোট জেস শুরু হয়েছে কবে থেকে, 2008 থেকে। আর নোট জেস অ্যাকচুয়ালি মার্কেটে পপুলারিটি পেয়েছে 2014 থেকে, ঠিক আছে? তো 2014 থেকে নোট জেসের কাজ শুরু হয়, এবং 2014-এর পর থেকে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বছর এরা কিছু না কিছু আপডেট করে করে এটাকে এত সিম্পলিফাই করার চেষ্টা করেছে যাতে কিনা সবাই যাতে জাভাস্ক্রিপ্টের উপরই যেন কাজকর্ম করে।
এবং তার জন্য কী হচ্ছে, তোমার সমস্ত রকমের সেট আপ সব কিছু অটোমেটেড করে দিয়েছে। পিএইচপি কী হচ্ছে, পিএইচপি শুরু হয়েছে প্রায় 2003 থেকে, ঠিক আছে। হুম, 2001 2001-এ প্রথম স্টার্ট হয়েছিল, তারপর 2003-এ ওয়ার্ডপ্রেস, তারপর কিছু ফ্রেমওয়ার্ক আসার পর থেকে 2003 থেকে অ্যাকচুয়ালি পিএইচপির কাজ শুরু হয়। এবার পিএইচপির কাজ যে 2003 থেকে যখন স্টার্ট হয়, তখন বেসিক্যালি কী হচ্ছে, এত কিছু মানে এত কিছু প্রসেস ছিল না। ইভেন জাভাই নিজেই ঠিকঠাকভাবে যে মডেল আজকের ডেটে তৈরি হয়েছে আজকে সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রোগ্রামিং, তার জন্য যে মেনলি স্ট্যান্ডার্ড জাভাকে মানা হয়, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, ইউএমএল যেটা বলে, ঠিক আছে। ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, এটার কনসেপ্টটাই স্টার্ট হয় 2006-তে। তো যেখানে প্যাকেজ সিস্টেম, প্যাকেজ ম্যানেজমেন্ট, এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো 2006 থেকে স্টার্ট হয়। তো সেই 2006 থেকে স্টার্ট হওয়ার পরেই কিন্তু এই যে প্যাকেজ ম্যানেজমেন্ট, এই সমস্ত প্রসেসগুলো শুরু হয়। তো তার আগে তো পিএইচপি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, এবং পিএইচপি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রপারলি কোনো সেট আপ ছিল না। এটাকে সেট আপ করাটাই একটা ইটসেলফ বড় টাস্ক। তো তার জন্য কী হয়েছিল, এই টাস্কটাকে যাতে সিম্পলিফাই করা যায়, তার জন্য ওই জ্যাম্প, ওয়াম্প, এরকম টাইপের বিভিন্ন লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বানিয়ে বিভিন্ন সলিউশন দিয়ে দিত আগে। এখন কি করছে, এখন আস্তে আস্তে পিএইচপি নিজেও আপডেট হচ্ছে, এবং যে যে প্রবলেমসগুলো ছিল পিএইচপির মধ্যে, সেগুলোকে সিম্পলিফাই করার চেষ্টা করছে। সেই কারণের জন্য কী হচ্ছে, যেটা সিম্পলিফাই হচ্ছে, যে জিনিসটা অলরেডি আর দরকার পড়ছে না, সেটাকে কেন তুমি শুধু তোমার মেশিনে ইনস্টল করবে? কারণ তুমি জ্যাম্প ওয়াম্প ইনস্টল করলে তো তোমার এক্সট্রা কোনো লাভ তো হচ্ছে না। কারণ বেসিক্যালি জ্যাম্প ওয়াম্পের এক্সট্রা বেনিফিট তেমন কিছু নেই। উল্টে তোমার কী হচ্ছে, তুমি যখনই জ্যাম্প ওয়াম্প চালাবে, তখন নর্মাল তুমি অন্য কোনো পিএইচপি এনভায়রনমেন্ট যদি চালাও, তার সঙ্গে ক্লাস খেয়ে যেতে পারে, প্রবলেম হতে পারে। যেটা কিনা আগে বহুবার আমরা প্রবলেমে ফেস করতাম, যদি আমরা জ্যাম্প চালাতাম, অন্য কোনো ওয়েব সার্ভার চালাতেই পারতাম না, ঠিক আছে। স্কাইপ চলতো না, সব থেকে বড়ো কথা হচ্ছে, তখন একবার যদি আমরা জ্যাম্প সার্ভার চালিয়ে দিতাম, স্কাইপ চলতো না, অনেক রকম ইস্যু ছিল। তো সেই সমস্ত ইস্যুগুলোকে আস্তে 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 কাটানো হয়েছে, এবং যেটা সব থেকে বেশি মডার্ন, যেটা সব থেকে বেশি ইউজফুল, সেই জিনিসটাই শেখা বলো না আজকের ডেটে দাঁড়িয়ে। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে যদি তোমাকে যদি আমি পুরোনো জিনিস শেখাই, সেটা নলেজ হবে ঠিকই, কিন্তু কাজে লাগবে না তো, ঠিক আছে। তো এখানে কী হলো, আমাদের একটা অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস বানিয়ে নিলাম। এবার এই ক্লাসটা দেখো বানিয়ে নেওয়াতে সুবিধাটা কী হবে। এবার তোমার একটা পেজের মধ্যে এই কনটেক্সট ডেটাগুলোকে শো করাতে চাই, ঠিক আছে। এবার এটাকে কীভাবে আমরা দেখাবো, দেখো, এই কনটেক্সট ডেটাটাকে দেখাবার জন্য আমরা এখানে কনটেক্সট পেজের মধ্যে গেলাম। এই কনটেক্সট পেজের মধ্যে গিয়ে এখানে জাস্ট আমরা এখানে কয়েকটা কোড লিখছি, পিএইচপি, ওকে। এখানে include ইনক্লুড ওয়ান্স করে আমরা এটাকে নিচ্ছি, ঠিক আছে। এবার এটাকে নেওয়ার পরে আমি এখানে করছি কি, এখানে আমাদের এই যে প্যাকেজটা আছে, সেই প্যাকেজটা আছে সিস্টেমের মধ্যে, কন্ট্যাক্টসের মধ্যে থেকে আমাকে প্রথমে আপে যেতে হবে, দেন আমার ডিবি ফাইলটাকে কল করতে হবে। তার মানে আপে যাওয়ার জন্য ফ্রন্ট স্ল্যাশ, দেন আমাদের সিস্টেমে গিয়ে এখানে ডিবি ফাইলটাকে আমরা কল করব, যাতে আমার ডিবি অবজেক্টটা পাই, ওকে। এটা হলো আমার ডিবি অবজেক্ট, ডিবি ক্লাসের ইনফরমেশনটাকে পাওয়ার জন্য আমরা এই কাজটা করলাম। এবার কি হচ্ছে, এইখানে প্রথমে ডিবি অবজেক্ট বানাবো, নিউ ডিবি, ঠিক আছে। নিউ ডিবি বানিয়ে এইখানে রেজাল্ট পেতে গেলে আমাদের কী হচ্ছে, গেট এসকিউএল কোয়েরি ইউজ করতে হতো। তো এসকিউএল কোয়েরি যে ইউজ করার যে প্রসেসটা, সেটা হচ্ছে সিলেক্ট, এখানে যে কোয়েরিটা লিখতে দরকার পড়তো, সেই কোয়েরিটা এখানে লিখে দেওয়া হয়েছে সিলেক্ট কোয়েরিতে এখানে লিখে দেওয়া হয়েছে, ওকে। এখানে সিলেক্ট কোয়েরিটা লিখে দিয়েছি, এবং সিলেক্ট কোয়েরিটা লিখে দেওয়াতে এখানে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, এটা আমরা এখানে কল করছি। মানে বেসিক্যালি কী হবে, এখান থেকে সমস্ত ডেটা রেজাল্ট আমরা পেয়ে যাব। এবার এই যে ডেটাটা পাচ্ছি, এবার আমি এখানে পিএইচপির মধ্যে
এবার এখানে আমরা করতে পারি কি, প্রথমে ভার 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 নয়, এখানে যেটা আসবে সেটা আমাদের ডেটা অ্যাজ এ রেজাল্ট শো করবে। তো এখানে আমরা এখানে প্রিন্ট আর করে আমরা এখানে রেজাল্ট শো করব। মানে আর কেন, কারণ বেসিক্যালি এখানে আমাদের সমস্ত ডেটাটা অ্যারে ফরম্যাটে আসবে, তো সেই কারণের জন্য আমরা এটাকে প্রিন্ট আর করে অবজেক্টে শো করছি। দেখি ওকে। ওকে, এটা এরকম হতে পারে যে এইখান থেকে নয়, এটা এইভাবে, কারণ বেসিক্যালি কী হচ্ছে আমাদের এক্সিকিউশনটা হচ্ছে এইখান থেকে, তো সেই হিসাবেই এটাকে সেট করতে হবে। দেখি ওকে। তো আমাদের বেসিক্যালি কেন হলো, আমি যেটা বললাম তোমাকে, যে আমাদের অ্যাকচুয়াল ফাইল যখন যেহেতু সমস্ত এখানে ইনক্লুড হচ্ছে, তো আমাদের অ্যাকচুয়ালি মেন এইখান থেকে এইখানের পাথকে শো করছে, এখানের পাথকে শো করছে, তার জন্যই আমাদের এইখানে যে সিস্টেম স্ল্যাশ ডিবি হিসাবে আমরা এটাকে সেট করলাম। এবার এখানে যে ডাটাটা আসছে সেই ডাটাটা আসলো কি, এখানে কোয়েরি স্ট্রিংটাকে প্রিন্ট করেছে সিলেক্ট স্টার ফ্রম কন্ট্যাক্টস, এই বলে আমরা স্ট্রিংটা প্রিন্ট হলো। এবার এখানে ডেটাস করে আমাদের ফেচ অল করে আরেকবার এখানে ডেটাসকে শো করে। আচ্ছা, এখানে দেখি তো ডেটাটাকে দেখাবার জন্য এখানে কি ভিডিওতে লিখেছে। পিডিওর অপশানসে হচ্ছে পিডিওতে ডেটা আসতে গেলে আচ্ছা স্টেটমেন্ট ফেচ অ্যাশক করে এখানে যে ডেটাটা আমরা তুলছি সেটা হচ্ছে আচ্ছা এইগুলো আবার দরকার। এখানে হচ্ছে আমাদের ট্রানজ্যাকশানস এর মধ্যে যাতে কোনো প্রবলেম না আসে সেই কারণে বিগিন ট্রানজ্যাকশান, এক্সিট ট্রানজ্যাকশান এই সমস্ত দিতে হবে। ওকে, তাহলে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে সেট অ্যাট্রিবিউটস
ওকে, তো এখানে ডিবি ডিবি এখানে হচ্ছে স্টার্ট বিগিন, বিগিনিং ট্রানজাকশন। বিগিনিং ট্রানজাকশন, তারপরে হচ্ছে এবার এখানে আমাদের ট্রাই ক্যাচ ব্লক অ্যাপ্লাই করতে হবে, কারণ নাহলে পরে আমাদের এখানে এটা হচ্ছে ইনসার্ট কোয়ারির জন্য। তারপরে সিলেক্ট কোয়ারিতে আমাদের এখানে এটা হচ্ছে আচ্ছা, এখানে পিডিও দেখতে হবে। পিডিওটাকে চুজ করে একটু ভুলই করলাম, পিডিওটা বেশি ঝামেলার প্রসেস। একটা কাজ করি, পিডিও না করে মাইস্কুয়েল দিয়ে কানেকশানের কাজটা করি। তো এখানে মাইস্কুয়েলাই কানেক্ট করে কানেকশান অবজেক্ট ক্রিয়েট হবে এবং সেখান থেকে আমাদের জিনিসটাকে রেডি করি। এখানে হচ্ছে এই মাইস্কুয়েল ক্লাস কনস্ট্রাক্টর হিসাবে এখানে মাইস্কুয়েল হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস নেম, পোর্ট অ্যান্ড সকেট, এই অপশানসগুলো মাইস্কুয়েলের মধ্যে রয়েছে। তারপরে কানেকশানস পয়েন্ট, তারপরে হচ্ছে আমাদের এক্সিকিউশন, এই হচ্ছে মাইস্কুয়েলের সমস্ত ফাংশান, মাইস্কুয়েলের ক্লাসের সমস্ত ফাংশান, যেগুলোকে আমরা আমাদের দরকার মতন ম্যানিপুলেট করে নিতে পারি। তাহলে এখানে
যদি কোনো রকম কানেকশন এরর যদি হয় তাহলে সেটা আমাদের মেসেজে শো করবে। ইনসার্টের মধ্যে ইনসার্ট কোয়ারি তো ঠিক আছে, এখানে ডিবি এক্সিকিউশনের জন্য ইনসার্ট কোয়ারি আমরা ইউজ করেছিলাম, তার জন্য ইনসার্ট কোয়ারি এখানে আছে কানেকশন ডট কোয়ারি, যদি ট্রু হয় তাহলে এখানে আছে কানেকশনস ডট কোয়ারি, কানেকশন ডট কোয়ারি। কমিটের কোনো দরকার নেই এখানে। দেখো সমস্ত ডেটা উঠে চলে আসলো ডেটাবেস থেকে। হ্যালো, তো এখানে যখন ডেটাবেস থেকে ডেটা চলে আসলো, এই ডেটাবেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যে মোমেন্টে আমরা এখানে ডেটাবেস থেকে ডেটা আমরা এখানে পেলাম মাইস্কেল ফেচ অ্যাসক্স বলে, এবার হচ্ছে এইখানে আমরা এটাকে ডেটাস থেকে ডেটা ফর ইচ করে এবার এটাকে আমরা টেবিলের মধ্যে সেট করতে পারি। টেবিলের স্ট্রাকচার এখানে সেট করছি এবং এখানে টেবিলে যে টেবিল ডেটা আমরা টি হেড ইউজ করলাম এবং এখানে টি বডি সেট করে এখানে আমাদের ফাইনালি টেবিল অবজেক্ট এখানে সেট হয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডেটাবেস থেকে ডেটা তুলে এখানে শো করার প্রসেস। দেখা যাক, দেখো এখানে এটা এসে গেছে। এবার ফোন নম্বরটা ফোন অ্যারে হিসাবে নয়, তাহলে এখানে মেনলি আমাদের দেখতে হবে এই ফোনের যে ডেটাটা এটা আমাদের আসছে কীভাবে। এই ফোনের ডেটাটা আসছে মোবাইল বলে, অ্যাকচুয়ালি ফোন বলে নেই, মোবাইল বলে রয়েছে, তাহলে ফোন নয় এটা হবে তাহলে মোবাইল। যে মোমেন্টে এটাকে মোবাইল করি তাহলে এখানে আমাদের মোবাইল নাম্বার চলে আসছে। তো আপাতত এইভাবে আমরা ডেটাবেস থেকে ডেটাকে তুলে আনতে পারছি। ঠিক আছে, তো আমি আজকে এই অবধি রাখছি। এখানে শুধুমাত্র ডেটাবেসের যে পার্টটা যদি তোমার কোনো রকম অসুবিধা যদি হয় আর একবার বলো, আমি তোমাকে বুঝিয়ে দেবো জিনিসটা। ঠিক আছে, তাহলে থাক এই অবধি।